আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় বর্ষের মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের যে 7 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে, এটা হবে নাইট্রোজেন। এরপর 2 আছে শুষ্কতম শীতল মরুভূমিটি হলো, এটা হবে প্যাটাগোনিয়া। এরপর 3 এটা আছে প্রদত্ত কোন শহরে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, এটা হবে দিল্লি। এরপর 4 এটা আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো, এটা হবে হাইগ্রোমিটার। এরপর 5 এটা আছে বর্ষাকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এটা হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে। এরপরে 6 এটা আছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এটা হবে শীত ঋতুতে। এরপরে 7 আছে কালো মাটি তৈরি হয়েছে, এটা হবে ব্যাসল্ট শিলা থেকে। এরপরে 8 আছে ভারতের প্রধান মাটি হলো, এটা হবে পলি মাটি। এরপরে 9 এটা আছে দার্জিলিংয়ের মংপুতে পাওয়া যায়, এটা হবে সিংকোনা। এরপরে 10 এটা আছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো, এটা হবে বাঁশ। এরপরে 11 জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো, এটা হবে একশৃঙ্গ গন্ডার। এরপরে 12 এটা আছে গুজরাটের গির অরণ্যের বিখ্যাত পশুটি হলো, এটা হবে সিংহ। এরপরে 2 দাগে যেটা আছে শূন্যস্থান পূরণ করো। একইটা আছে এটা হবে ডিসেম্বর মাসে হবে পর্যটকরা আন্টার্কটিকা অভিযান করে। এরপর 2 এটা আছে আন্টার্কটিকা মহাদেশ, এটা হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এরপরে 3 আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো, এটা হবে মেঘাচ্ছন্নতা। এরপরে 4 এটা আছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মেঘালয়, এটা হবে চেরাপুঞ্জি। এরপরে 5 এটা আছে সরলবর্গীয় অরণ্যের গাছগুলি দেখতে এটা হবে মোচাইয়ের মতো। এরপরে এটা হবে সর্পগন্ধা গাছ থেকে রেসাইপিন তৈরি হয়। এরপরে 7 এটা হচ্ছে ভারতে বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এটা হবে 1972 সালে। এরপরে 8 এটা হচ্ছে উর্বর নবীন পলিমাটি, এটা হবে খাদার নামে পরিচিত। এরপরে 3 দাগে যেটা আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একইটা হচ্ছে অ্যালবেডো কাকে বলে, এর উত্তরটি হলো পৃথিবীতে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। এরপরে যেটা হচ্ছে 2 দাগে কেন মেঘলা রাতে গরম পড়ে, এর উত্তরটি হলো এই যে এটাই বলে দেব, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম কেন, এটা বলবো যে রাত্রিতে ভূপৃষ্ঠ যে তাপ বিকিরণ করে, আকাশ মেঘমুক্ত থাকলে তা সহজেই অনেক উপরে উঠে যায়, কিন্তু মেঘাচ্ছন্ন রাত্রিতে ভূপৃষ্ঠে বিকিরিত উত্তাপ ওই মেঘের দ্বারা বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে তোলে, ফলে মেঘলা রাতে বেশ গুমোট গরম অনুভূত হয়। এরপরে 3 এটা হচ্ছে মাটি সৃষ্টির উপাদানগুলি লেখো, এর উত্তরটি হলো মাটি সৃষ্টির উপাদানগুলি হবে প্রথমে এটা হচ্ছে আদিশিলা বা মাতৃশিলা, তারপর ভূপ্রকৃতি, সময়, জলবায়ু ও জীবজগৎ। এরপরে এটা হচ্ছে 4 মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো, এর উত্তরটি হলো এই যে মৃত্তিকা সংরক্ষণের উপায়, মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে, এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো 1 হচ্ছে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, 2 বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো, 3 পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, আইন করে স্থানান্তর কৃষি বন্ধ করা, কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা, সর্বোপরি মানুষকে মাটি রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। এরপর যেটা হচ্ছে 5 জাতীয় উদ্যান কাকে বলে, এর উত্তরটি হলো
যেখানে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে। উদাহরণ উত্তরাখণ্ডের করবেট, মধ্যপ্রদেশের কানহা, পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান। এরপরে যেটা হচ্ছে 4 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা আছে আন্টার্কটিকার জীবজগৎ এর বর্ণনা দাও। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। স্বাভাবিক উদ্ভিদ, চিরতুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এরপরে যেটা আছে আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু পেঙ্গুইন। এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকম প্রজাতি পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে। এরপর যেটা হচ্ছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশে সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকা প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপ্রায়ী প্রাণী। এরপরে যেটা হচ্ছে ক্রেল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুঁচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়, এদের ক্রেল বলে। ক্রেল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর হচ্ছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকার বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কোয়াশ, স্নো উইলসন, স্পেট্রেল, ফুলমাল, শীতবিল, টান প্রভৃতি। এই মহাদেশে রটিফার্মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। এরপর এটা হচ্ছে অন্যান্য জীব জন্তু। এছাড়া স্কুইড, আন্টার্কটিকা আইসফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখতে দেখা যায়। এরপরে যেটা হচ্ছে 2 পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু। এর উত্তরটি হলো এই যে আবহাওয়া ও জলবায়ু। প্রথমে হচ্ছে সংজ্ঞা। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। এটা আছে কোনো অঞ্চলে কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এরপর স্থান, আবহাওয়া স্বল্প পরিসর স্থানে বায়ুমণ্ডলীয় অবস্থা, এটা জলবায়ু। বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা। এবার সময়, আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। এরপর আছে পরিবর্তন। আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হয় না। এরপর যেটা হচ্ছে প্রভাব। মানুষের দৈনন্দিন কাজে আবহাওয়ার প্রভাব গুরুত্বপূর্ণ। এটা কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী জগতের উপর জলবায়ু প্রভাব অপরিসীম। এরপর যেটা আছে 3 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এর উত্তরটি হলো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রভাবগুলি হলো এক হচ্ছে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবেই মেঘালয়ে, মৌসুমী পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে 2 বার বৃষ্টি হয়। এরপর যেটা হচ্ছে ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ু আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। এরপরে যেটা হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকাল মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। এরপর হচ্ছে উষ্ণতার হ্রাস। গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণতার দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হয় ফলে খরার সৃষ্টি হয়। এরপরে যেটা হচ্ছে 4 ভারতের লবণাম্বু অরণ্যে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ, গাছের বৈশিষ্ট্য, প্রধান গাছগুলির নাম লেখো। এর উত্তরটি হলো প্রথমে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা আমি তোমাদের হচ্ছে পাঠ্য বই থেকে দিয়ে দিচ্ছি, তোমরা এটা পাঠ্য বইতে গিয়েও দেখে নিতে পারো। এক হচ্ছে উপকূল অঞ্চলে জোয়ার এর জল মাটিকে লবণাক্ত করে। 2 হচ্ছে বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 50 সেন্টিমিটারের বেশি। আচ্ছা, এরপরে যেটা আছে গাছের বৈশিষ্ট্য।
গাছের বৈশিষ্ট্যগুলি হলো এই যে এক হচ্ছে এই উদ্ভিদগুলি সমুদ্র উপকূলে লবণাক্ত কাদা জল কাদাযুক্ত নরম মাটিতে জন্মায়। এই মাটিতে অক্সিজেন থাকে না বলে মূল মাটির উপরে উঠে এসে শ্বাসকার্য চালায়, একে শ্বাসমূল বলে। এরপর এটা হচ্ছে নরম মাটিতে জোয়ার ভাটার টানে গাছ যাতে উপরে না যায় তার জন্য ঠেসমূল দেখা যায়। এই উদ্ভিদ চিরসবুজ থাকে। গাছগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। গাছের পাতা পাতলা ও ছোট হয়। এরপরে যেটা হচ্ছে প্রধান গাছগুলির নাম হলো সুন্দরী, গড়ান, হেতাল, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, পিটুলি প্রভৃতি হলো ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ। এরপরে যেটা হচ্ছে জলচক্র বলতে কি বোঝো, চিত্রসহ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো এই যে চক্রাকার পথে কঠিন, তরল ও বাষ্পীয় এই তিন অবস্থা পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। এরপর যেটা হচ্ছে এই যে চিত্রটা তোমরা দেখে নাও, এইভাবে তোমরা অঙ্কন করে দেবে। এরপর যেটা হচ্ছে বর্ণনা বা ব্যাখ্যাটা বলে দেবে। সূর্য তাপে নদ নদী, জলাশয়, সাগর, মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে বায়ুতে জলীয় বাষ্পযুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজে উপরের দিকে উঠে যায়। উপরে বায়ুর উষ্ণতা কম হয়, জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষাররূপে ঝরে পড়ে। এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর, মহাসাগরে ফিরে আসে এবং আবার তা সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলের এই চক্রাকার আবর্তনই জলচক্র নামে পরিচিত। এরপরে যেটা হচ্ছে 5 দাগে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো এইটাই হবে এর উত্তর। 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ হিসেবে ঠিক হয় এবং আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয়। কারণ এক হচ্ছে অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করা হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটা অজানা তথ্যে সমৃদ্ধ মহাদেশ। 2 এই অজানা সব তথ্য জানতে ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। 3 এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড। তাই ভারত সহ 40টিরও বেশি দেশে 100টারও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। এরপরে এটা হচ্ছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল সমূহের বিবরণ দাও। এর উত্তরটি হলো পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হলো সূর্য। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মি তাপের তারতম্যে ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত 3টি স্থায়ী তাপবলয় গড়ে উঠেছে। এক হচ্ছে উষ্ণমণ্ডল, অবস্থান নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য: সূর্যরশ্মির পতন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। 2 দিন রাত্রির দৈর্ঘ্য: নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। এরপর গড় তাপমাত্রা: উষ্ণমণ্ডলে বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ঋতু: এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না, কারণ সারা বছর একটি ঋতু বিরাজ করে। এরপর যেটা আছে নাতিশীতোষ্ণ মণ্ডল, অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য: সূর্যরশ্মির পতন নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মি মাঝারি তীর্যকভাবে পড়ে। এরপর দিয়েছে প্রকৃতি: নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে। গড় তাপমাত্রা: নাতিশীতোষ্ণ মণ্ডলে গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। শ্রেণীবিভাগ: নাতিশীতোষ্ণ মণ্ডল 2 প্রকার, এ হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, বি হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপরে এটা হচ্ছে চিত্রটা তোমরা ভালোভাবে দেখে নাও, এটাই অঙ্কন করে দেবে। এরপরে আছে হিমমণ্ডল, অবস্থান
পৃথিবীর উভয় গোলার্ধে 63.5 উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য: সূর্যরশ্মির পতন হিমমণ্ডলে সারা বছর ও সূর্য অতি তীর্যকভাবে কিরণ দেয়। দিনরাত্রির দৈর্ঘ্য এখানের কোনো স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। দিনের গড় তাপমাত্রা হিমমণ্ডলে গড় তাপমাত্রা 0°C নিচে থাকে। এরপরে যেটা আছে 3 দাগে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তরের বর্ণনা লেখো। এর উত্তরটি হলো এই যে পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতার তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 হচ্ছে টপোস্ফিয়ার, 2 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 হচ্ছে মেসোস্ফিয়ার, 4 হচ্ছে এক্সোস্ফিয়ার, 5 হচ্ছে থার্মোস্ফিয়ার, আর 6 হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর যে কোনো দুটি বলেছে, আমি এখান থেকে দুটি আলোচনা করে দিচ্ছি। এক যেটা হচ্ছে তোমাদের ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4°C হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে পড়ে। একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: টপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে।